সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞানের জলবিদ্যুৎ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বরাবরই দেখা যায় একটি অথবা দুইটি প্রশ্ন সবসময়ই আসে। একটি কিন্তু সবসময়ই আসে, আর মাঝে মাঝে দেখা গেছে এসএসসি পরীক্ষায় এই জলবিদ্যুৎ অধ্যায় থেকে দুইটি প্রশ্ন কিন্তু এসেছে। এবার যে 2021 সালের এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে অবশ্যই দুইটি প্রশ্নই থাকবে। আর তোমাদের এবার এসএসসি পরীক্ষায় 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, দুইটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখা যায় এখানে তুমি যদি ইচ্ছা করো যে জলবিদ্যুৎ অধ্যায়টা ভালো করে অনুশীলন করবা এবং এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি এখান থেকেই করতে পারবা জলবিদ্যুৎ, তাহলে জলবিদ্যুৎ অধ্যায়টি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে পুরো মার্ক পাওয়া যায়। এখানের অধ্যায়ে দেখা যায় রোধ নির্ণয় করতে বলা হয়, তুল্য রোধ নির্ণয় করতে বলা হয় এবং এই বর্তনীর বিভিন্ন অংশের সাথে রিলেটেড কিছু প্রশ্নের উত্তর বের করতে বলা হয় এবং সেটা গাণিতিকভাবে বের করা সম্ভব হয়। এবং এখানে গাণিতিকভাবে যেহেতু এটা বের করা সম্ভব হয়, বিশ্লেষণটা যদি সঠিক হয়, তাহলে এখানে কিন্তু তুমি পুরো নাম্বারই পেয়ে যাবে। আজ আমি একটি বর্তনী চিত্র এঁকে কিছু প্রশ্নের উত্তর দেব। আমি এখন একটি বর্তনী চিত্র আঁকব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বর্তনী চিত্র এঁকেছি। এখানে যে তড়িৎচালক শক্তি আছে তার বিভব হলো 10 ভোল্ট। এখানে R1 R2 দুইটি রোধ আছে, এখানে R3 R4 আরও দুইটি রোধ আছে। এখানে R1 R2 যে রোধ দুইটি আমরা দেখতেছি, এই দুইটা রোধ কিন্তু সমান্তরালে সংযুক্ত আছে এবং এখানে R3 এবং R4 এই দুইটি রোধ কিন্তু R3 R4 এরা কিন্তু সমান্তরালে সংযুক্ত আছে। তাহলে আমরা যদি এখানে একটা সমান্তরালে সংযুক্ত দুইটি রোধ আছে R1 R2, এদের তুল্য রোধটা যদি আমরা বের করে ফেলি, আবার R3 R4 এরাও সমান্তরালে সংযুক্ত আছে, এদের তুল্য রোধ যদি আমরা বের করে ফেলি, তাহলে এখানে তুল্য রোধটা যদি RP1 হয় এবং এটা যদি RP2 হয়, তাহলে এই RP1 এবং RP2 আমরা যোগ করে দিলে আমাদের তুল্য রোধটা বের হয়ে যাবে। তাহলে এখন আমাদের এখানে প্রশ্ন হলো বর্তনীর তুল্য রোধ কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি প্রশ্ন লিখেছি। এখানে যে বর্তনী চিত্রটা দেখতেছো, এটাই হলো এখানে উদ্দীপক। এই উদ্দীপক থেকে এখানে গ ঘ দুইটি প্রশ্ন আছে। এটা যদি পরীক্ষায় আসে এটা তোমরা 3 নাম্বার পাবে এবং এটা 4 নাম্বার পাবে। এখানে বলা হয়েছে যে এই বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে এই বর্তনীর তুল্য রোধ বের করতে চাই, তাহলে R1 R2 আমরা আগে সমান্তরালে তুল্য রোধ বের করে নিব এবং R3 R4 সমান্তরালে তুল্য রোধ বের করে নিব। এরপর এখানের RP1 এবং এখানের RP2 আমরা যোগ করে দিলেই কিন্তু এই বর্তনীর তুল্য রোধ বের হয়ে যাবে। এরপরে আমরা এখানে বলা হয়েছে যে বাড়িতে রোধগুলো কিভাবে ব্যবহার করবে। এখানে যে রোধগুলো আছে, এখানে কিন্তু 4টি রোধ আছে, R1 R2 R3 R4। এই 4টি রোধ আমরা যখন বাসা বাড়িতে এই রোধগুলো ব্যবহার করব, তখন এই 4টি রোধই কিন্তু সমান্তরালে থাকবে। তাহলে আমরা একটা 4টি রোধ সমান্তরালে
ব্যবহার করে একটা বর্তনী চিত্র আঁকবো, তাহলে সেটা আমাদের বাসাবাড়িতে ব্যবহারের বর্তনী চিত্রটা হয়ে যাবে। এবং এই 4টি রোধ যদি সমান্তরালে থাকে তখন আমরা তুল্য রোধ বের করে ফেলবো। এই 4টি রোধকে সমান্তরালে রেখে যে তুল্য রোধটা বের করবো সেই তুল্য রোধটা কিন্তু এখানে আমাদের ঘ নাম্বারের উত্তর হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ নং প্রশ্নের উত্তর আমরা এখন করব। গ নাম্বারে আমাদের বলা হয়েছে যে তুল্য রোধ বের করতে হবে। তাহলে এখানে আমরা আমাদের কি কি দেওয়া আছে, এখানে R1 এর মান দেওয়া আছে 2 ওহম, তারপরে R2 এর মান দেওয়া আছে 4 ওহম, R3 এর মান আমাদের দেওয়া আছে 4 ওহম, R4 এর মান আমাদের দেওয়া আছে 6 ওহম। তাহলে এই মানগুলো কিন্তু আমরা এখানে লিখে নিব। এখন আমরা বলবো R1 R2 কি অবস্থায় আছে। R1 ও R2 সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে, সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে। এদের তুল্য রোধ RP1 হলে, এখন আমরা কি লিখতে পারি, 1/RP1 সমান 1/R1 প্লাস 1/R2, আমরা এটা লিখতে পারি। তাহলে এখন এখানে যদি আমরা মান বসিয়ে দেই, এখন আমরা মান বসিয়ে দিব, তাহলে আমরা কি লিখতে পারবো, 1/RP1 সমান 1/R1 এর মানটা আমাদের কত আছে 2 ওহম, প্লাস এখানে R2 এর মান আছে আমাদের 4 ওহম। তাহলে এখন আমরা এটা লসাগু করে ফেলি, এটা আমাদের লসাগু 4 ওহম, 2 ওহম দিয়ে 4 ওহমকে ভাগ করলে 2, আর 4 ওহম দিয়ে 4 ওহমকে ভাগ করলে 1 আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের হলো 3/4 ওহম। তাহলে এখন আমরা সুতরাং দিয়ে RP1 আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে এইটাও আমরা ব্যস্তকরণ করে দিই, এটাও ব্যস্তকরণ করে দিই, তাহলে এটা RP1 এর মান হবে 4 ওহম বাই 3। তাহলে আমরা RP1 এর মানটা কিন্তু আমরা বের করে ফেললাম। RP1 এর আমরা মান পেয়েছি 4 ওহম বাই 3। আচ্ছা, তাহলে এখন আমরা আবার লিখে নিব যে আমরা কিন্তু এখানে তুল্য রোধটা বের করে নিলাম। এখন আমরা এখানে তুল্য রোধটা বের করব। আবার R3 ও R4 সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে। এদের তুল্য রোধ RP2 হলে আমরা কি লিখতে পারি, আমরা ইচ্ছা করলে RP2 কিন্তু একবারও বের করতে পারবো, যে RP2 সমান, এখানে এই দুইটাকে আমরা সমান্তরালে লিখে দিই, তাহলে 1/R3 প্লাস 1/R4, এরপর আমরা এটা ইনভার্স করে দিব, তাহলে কিন্তু আমাদের RP2টা সরাসরি বের হয়ে যাবে। এখন আমরা এখানে মান বসিয়ে দেই, আমাদের মানটা কত, R3 মান আমাদের কত আছে 4 ওহম, এরপরে আমাদের R4 এর মান আছে 6 ওহম, মান বসিয়ে দিলাম, এখানে হোল ইনভার্স আছে। তাহলে এখন আমরা উপরে লিখে নেই, বা RP2 সমান, এখানে 4 ওহম আর 6 ওহম এদের লসাগু হলো 12 ওহম। 4 ওহম 12 ওহমের মধ্যে 3 বার গেল, এরপরে এখানে 6 ওহম 12 ওহমের মধ্যে 2 বার গেল, এখানে ইনভার্স আছে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 5/12 ওহম হোল ইনভার্স। এখন ইনভার্স উঠাই দেব, তাহলে 12 ওহম বাই 5 হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানের যে এখানে এই সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধ আর এই সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধ কিন্তু আমরা এখন বের করে ফেললাম। তাহলে এই যে RP1 এবং RP2 এরা কিন্তু এখন শ্রেণীতে যুক্ত আছে। তাহলে RP1 এবং RP2 শ্রেণী সন্নিবেশে যুক্ত আছে। এদের তুল্য রোধ R হলে R সমান RP1 প্লাস RP2। আমাদের RP1 এর মান আমরা কত পেয়েছিলাম,
RP1 এর মান আমরা পেয়েছিলাম 4 ওহম বাই 3, RP2 এর মান আমরা পেয়েছি 12 ওহম বাই 5। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখানে আমরা লসাগু করব। 3 এবং 5 এর লসাগু কত হবে আমাদের? 3 এবং 5 এর লসাগু আমাদের 15। এই 15 এর মধ্যে 3 5 বার গেল, 5 দিয়ে আমরা 4 ওহমকে গুণ করি, তাহলে 12 ওহম। আর 5 আমাদের 5 দিয়ে আমরা 15কে ভাগ করলাম, 3 পেলাম, 3 দিয়ে আমরা 12 ওহমকে গুণ করি, তাহলে 36 ওহম আমরা পেলাম। তাহলে এখন এটা যদি আমরা যোগ করি, তাহলে 56 ওহম ডিভাইডেড বাই 15, তাহলে এটা যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে 3.73 ওহম। তাহলে আমরা কিন্তু বর্তনীর তুল্য রোধ কিন্তু আমরা এটাই পেলাম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বর্তনীর তুল্য রোধ সমান 3.73 ওহম। এটাই আমাদের গ নং প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর করব। আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছিল? ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল এই বর্তনীর রোধগুলোকে যদি আমরা বাসা বাড়িতে ব্যবহার করি তাহলে রোধগুলোর বর্তনী চিত্রটা কি হবে। তাহলে আমরা আগে বর্তনী চিত্রটাই কি, এখন উদ্দীপকের বর্তনীর রোধগুলোকে বাড়িতে ব্যবহার করলে বর্তনী চিত্র হবে, বর্তনী চিত্র হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে চিত্রটা হবে, আমরা এখন চিত্রটা আঁকবো। সেই চিত্রটা তাহলে আমরা এখন এখানে উপরে এঁকে নেই। তাহলে এখানের যে রোধগুলো আছে আমাদের, সেই রোধগুলোই কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে চিত্রটা আমরা এখানে এঁকে নেই। তাহলে এখানের চিত্রটাই আমরা এখানে আঁকতেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমাদের রোধ ছিল কয়টা? 4টা রোধ ছিল। একটা ছিল আমাদের R1 এর রোধ কত ছিল? 2 ওহম। এটা দেখা যাচ্ছে না, তাই একটু নিচে আঁকি। এখানে আমাদের R1 ছিল কত? R1 সমান 2 ওহম। তারপরে আমাদের আরেকটা রোধ ছিল R2, আমাদের R2 কত ছিল? 4 ওহম। তারপরে আমাদের আরেকটা রোধ কত ছিল? R3 আমাদের কত ছিল? 4 ওহম। এরপরে আমাদের আরেকটা রোধ ছিল, সেটা হলো R4 আমাদের কত ছিল? 6 ওহম। তাহলে এই রোধগুলা কিন্তু এখানে আগে আমরা লিখলাম। এখন আমরা চিত্রটা কমপ্লিট করি। এভাবে তোমরা আগে রোধগুলাকে কি করবে? রোধগুলাকে আগে এভাবে 4টা রোধ সমান্তরালে সাজিয়ে নিবে। সমান্তরালে সাজিয়ে নেওয়ার পর আমরা এখন বর্তনী চিত্রটা কমপ্লিট করে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 10 ভোল্ট বিভব পার্থক্য আছে। তাহলে এদিকে I তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমরা যখন এই রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহার করব, তখন এই রোধগুলো কিন্তু সমান্তরালে সংযুক্ত করতে হবে। তখন এই বর্তনী চিত্রটা কিন্তু এরকম হবে। তাহলে এখানে আমাদের যে R1 R2 R3 R4 যে রোধগুলো আছে, এই রোধগুলো আমরা বাসাবাড়িতে ব্যবহার করলে যে বর্তনী চিত্রটা হবে, তাহলে রোধগুলো কি করে দিতে হবে? সমান্তরালে সন্নিবেশে যুক্ত করতে হবে। আমরা যুক্ত করেছি। তাহলে আমরা এটা কি নির্ণয় করব? এখন তুল্য রোধ নির্ণয় করব। তাহলে এখানে R1 সমান 2 ওহম, R2 সমান 4 ওহম, R3 সমান 4 ওহম, R4 সমান 6 ওহম। একটু বসো ওখানে, দাঁড়াই করো না।
আচ্ছা, এখানে আমাদের 4টি রোধ আছে। তাহলে দেখো R1 R2 R3 R4, এখানে আমাদের 4টা রোধ আমরা লিখে নিলাম। এখন এই রোধগুলো ব্যবহার করে আমরা কি করব, তুল্য রোধ বের করব। তাহলে রোধগুলোর তুল্য রোধ RP হলে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। এখন এখানে আমরা রোধগুলোর মান বসিয়ে দিই। R1 এর মান আমাদের কত আছে, 2 ওহম। তারপর R2 এর মান কত আছে, 4 ওহম। এরপরে এখানে R3 এর মান কত আছে, 4 ওহম। R4 এর মান কত আছে, 6 ওহম। তাহলে আমরা রোধগুলোর মান এখানে বসিয়ে দিয়েছি। আমরা এখন এখানে কি করব, একটু ক্যালকুলেশন করে নেই। আমাদের এখানে 2 ওহম 4 ওহম 6 ওহম, এদের লসাগু হলো আমাদের 12 ওহম। তাহলে এখানে 2 ওহম 12 ওহমের মধ্যে 6 বার গেল, প্লাস এখানে 4 ওহম 12 ওহমের মধ্যে 3 বার গেল, 3 প্লাস 4 ওহম 12 ওহমের মধ্যে 3 বার গেল, 3 প্লাস তারপর 6 ওহম 12 ওহমের মধ্যে 2 বার গেল। তাহলে এখন এখানে 1/RP সমান, এখানে আমাদের কি হলো, যোগ করে ফেলি। তাহলে আমাদের এখানে হলো 14/12 ওহম। তাহলে এখন আমরা 1/RP সমান, এখানে আমরা এখন এটা কি করতে পারি, আমরা এখন এখানে ব্যস্তকরণ করে দিই। তাহলে RP সমান 12 ওহম বাই 14। এখন যদি আমরা এটা ভাগ করে ফেলি তাহলে আমাদের রেজাল্ট কত হবে, 0.857 ওহম। তাহলে সুতরাং এখানে আমরা যদি এই রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহার করি তাহলে তখন তুল্য রোধ কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছিল। আমরা কিন্তু সেটা নির্ণয় করে ফেলেছি। আমরা যদি এই R1 R2 R3 R4 এই রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহার করি তখন এই রোধগুলো সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করে বর্তনী চিত্র এঁকেছিলাম, এবং এই সমান্তরালে যে রোধ নির্ণয় করার যে সূত্র, সেই সূত্র ব্যবহার করে আমরা তুল্য রোধ পেয়েছি 0.857 ওহম। তাহলে এখন আমরা সুতরাং দিয়ে লিখে দিতে পারি, সুতরাং বাড়িতে রোধগুলো ব্যবহার করলে বর্তনীর রোধগুলোর তুল্য রোধ হবে 0.857 ওহম। এটাই হলো আনসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা যায় তোমাদের এই চলবিদ্যুৎ অধ্যায় থেকে বর্তনী চিত্রটা দিয়ে দেয়। এই বর্তনী চিত্র থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়। প্রথমে ক খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। দেখা যায় জ্ঞানমূলক যে প্রশ্নটা আসে সেখানেও কিন্তু তোমরা এক নম্বর থাকে, সেটা কিন্তু 1-এ 1 সহজেই পেয়ে যাবে। এবং 2 নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্নের যে উত্তরটা করতে বলা হয় সেটাও কিন্তু এই অধ্যায় থেকে খুব সুন্দরভাবে আনসার দেওয়া যায়। তাহলে তুমি এই প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নেও কিন্তু 2 নাম্বার পেয়ে যাবে। আর এভাবে দেখো চিত্র থেকে যে 2টি প্রশ্ন থাকে গ ঘ, একটা হলো প্রয়োগমূলক, গ নাম্বারটা হলো প্রয়োগমূলক। প্রয়োগমূলকের মধ্যে কিন্তু আমরা সূত্র দিয়ে এখানে আমরা রেজাল্ট বের করেছি, এখানে 3 নাম্বার আছে। তাহলে তুমি যদি এভাবে তুল্য রোধ বের করো তাহলে তুল্য রোধে তোমার 3 নাম্বার থেকে কম পাওয়ার কোনো কারণ নাই। রেজাল্ট কিন্তু তোমার মনে করো গাণিতিক ক্যালকুলেশনটা যদি সঠিক থাকে, রেজাল্ট যদি সঠিক থাকে তাহলে তুমি এখানে 3-এ 3 পেয়ে যাবে। এবং ঘ নাম্বারে তোমাদের বর্তনী চিত্র থেকেই আর একটু কিছু সংযোজন করে প্রশ্ন করা হয়, সেই ঘ নাম্বারের যে গাণিতিক ক্যালকুলেশন সেটাও যদি সঠিক থাকে তাহলে এখানে দেখা যায় তুমি এই উচ্চতর দক্ষতামূলক 4 নাম্বার তুমি পেয়ে যাবে। তাহলে দেখা যায় এখানে এই চলবিদ্যুৎ অধ্যায় থেকে এই প্রশ্ন যদি তুমি পরীক্ষার খাতায় আনসার করো তাহলে 10-এ 10 পাওয়ার এখানে সমূহ সম্ভাবনা রয়েছে। আর এই অধ্যায় থেকে প্রায়ই দেখা যায় যে 2টি প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। তাহলে তুমি যদি এখানে 2টা প্রশ্নই যদি খুব ভালোভাবে আনসার করার মতো তোমার কোনো সমস্যা না থাকে, কমন পড়ে যায়, তুমি আনসার করতে পারো, তাহলে তুমি এখান থেকে 2টা প্রশ্ন আনসার যদি করে ফেলো তাহলে এটা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু বেশি গাণিতিকভাবে দেওয়া যায়।
আর যে প্রশ্নের উত্তরটা বেশি গাণিতিকভাবে দেওয়া যায় সেই প্রশ্নটাই কিন্তু করা উচিত। তুমি একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে অনেক কথা বললা, কিন্তু আসলে গাণিতিক ক্যালকুলেশন কিছুই দিলা না, তাহলে সেখানে কিন্তু পরীক্ষক তোমাকে কোনো নাম্বারই দিবে না। কারণ এখানে প্রশ্নটার মধ্যে চেয়েছিল যে গাণিতিক যুক্তি সহকারে তোমাকে উত্তর দিতে হবে। তাহলে গাণিতিক যুক্তি যদি সেখানে না থাকে তাহলে কিন্তু সেখানে তুমি কোনো নাম্বার পাবে না। এবং সেখানে হয়তো কোনো কারণে তোমাকে যে লেখার জন্য হয়তো 1-2 নাম্বার দিতে পারে, কিন্তু তুমি সেখানে 4-এ 4 কখনোই পাবে না। তাহলে গাণিতিক যুক্তি তোমাকে অবশ্যই দিতে হবে। মনে রাখতে হবে এখানে কি গাণিতিক যুক্তি চেয়েছে সেটা খেয়াল করে, এবং সঠিক গাণিতিক যুক্তি তোমাকে দিতে হবে। তাহলে তুমি 10-এ 10 পেয়ে যাবে। আবার এবার এসএসসি পরীক্ষায় 2021 সাল তোমাদের এখানে 2টা সৃজনশীল প্রশ্নের আনসার করতে বলা হয়েছে, কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি। তাহলে এখানে 2টা সৃজনশীল প্রশ্নে তুমি যদি 20-এ 20 পেয়ে যাও, তাহলে তুমি মনে করতে পারো তুমি 50-এ 50 পেয়ে গেছো। তাহলে দেখা যায় 2টি প্রশ্ন খুব ভালো করে আনসার করলে তুমি 50-এ 50 পেয়ে যাবে। যদি এখানে 1 নাম্বার কম পাও তাহলে তুমি 2.5 নাম্বার কম পাবে। যদি তুমি 2 নাম্বার কম পাও, এই 20-এর মধ্যে যদি তুমি 2 নম্বর কম পাও, তুমি 5 নাম্বার কম পাবে। তুমি যদি এখানে 2টা সৃজনশীল প্রশ্ন আনসার করতে বলা হয়েছে, 2টা আনসার করে যদি তুমি 10 নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এবার 2021 সালের এসএসসি পরীক্ষায় যদি তুমি 2টা সৃজনশীল 20 নাম্বারের মধ্যে যদি তুমি ভালো করে আনসার করতে পারলা না, 20-এর মধ্যে 10 পেলা, তাহলে কিন্তু তুমি 50-এর মধ্যে তুমি 25 পাবে। আর যদি তুমি 2টা সৃজনশীল প্রশ্ন এমনভাবে দিয়েছো যে তুমি 20-এ 20 পেয়েছো, তাহলে 20-এ 20 পাওয়া মানে কিন্তু তুমি 50 পেয়েছো, কারণ এই 20-কে 50-এ কনভার্ট করা হবে। আর সৃজনশীলে যদি তোমার 50 চলে আসে, এখন বাকি থাকলো তোমার এখানে নৈর্ব্যতিক হলো 25টা নৈর্ব্যতিকের মধ্যে তোমাকে এবার দিতে বলবে 12টা নৈর্ব্যতিক। তাহলে 12টা নৈর্ব্যতিক তুমি কিভাবে আনসার করবা? এখানে 12টা নৈর্ব্যতিক, এই 25টা নৈর্ব্যতিক খুব অল্প সময়ের মধ্যে তুমি পড়া শুরু করে দিবা। যদি দেখো তোমার এখানে একেবারে কনফিউশন নেই এমন নৈর্ব্যতিক খুঁজে পেয়েছ, সেটা তুমি চিহ্নিত করো এবং সাথে সাথে বৃত্ত ভরাট করো। কিন্তু খেয়াল রাখবে যে কখনোই কিন্তু 12টার বেশি কিন্তু বৃত্ত ভরাট করা যাবে না। যদি 12টার বেশি বৃত্ত ভরাট করো তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। 12টার বেশি একটাও বৃত্ত ভরাট করা যাবে না। এখন এখানে তোমাকে 12টাই বৃত্ত ভরাট করতে হবে, আবার একটা উত্তর মানে বৃত্ত ভরাট করে ফেলছো ভুল, সেটা পরে ধরা পড়ছে তোমার কাছে, কিন্তু দ্বিতীয়বার আর উত্তর বৃত্ত ভরাট কিন্তু আরেকটা বৃত্ত ভরাট করা যাবে না। ভুল যদি হয়ে যায় সেটা সেভাবেই থাকবে। তাহলে বৃত্ত ভরাটটা তোমাকে সঠিকভাবে করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। এখানে সময় খুবই মনে করো সংক্ষিপ্ত, 15টা নৈর্ব্যতিক 15 মিনিট সময়। তাহলে তোমাকে এখানে এই 25টা প্রশ্ন খুব দ্রুত পড়ে ফেলতে হবে, এবং যেটা দেখা যায় যে তোমার কোনো কনফিউশন নেই, উত্তর তুমি খুঁজে পেয়েছো, সেটাই বৃত্ত ভরাট করতে থাকো। এবং 12টা বৃত্ত ভরাট যদি হয়ে যায় তাহলে সেটা তোমার আনসার ওকে হয়ে গেল। কিন্তু খেয়াল রাখবে যে তুমি বৃত্ত ভরাট করার জন্য ব্যস্ত থাইকো না। আসলে বৃত্তটা যে প্রশ্নের যে 4টে উত্তর আছে সেই উত্তরের মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা নির্ণয় করা নিয়েই কিন্তু তুমি ব্যস্ত থাকবে, এবং বৃত্ত ভরাটটা সাথে সাথে করবে। এবং কয়টা বৃত্ত ভরাট করে ফেলছো সেটা কিন্তু প্রশ্ন, মনে করো তুমি ধরো 1 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলছো, এই 1 নাম্বার প্রশ্নের মধ্যে ছোট করে একটা টিক চিহ্ন দিয়ে রাখো, কারণ তুমি যে কোনটা প্রশ্ন আনসার করছো সেটা কিন্তু তোমার মনে থাকবে না। তাই এভাবে মনে করো প্রশ্নের মধ্যে মনে করো ছোট্ট করে মানে প্রশ্নের পাশে, যেমন তুমি 5 নাম্বার প্রশ্নটা বৃত্ত ভরাট করে ফেলছো, তাহলে এটা প্রশ্নের মধ্যে তো আর বোঝার উপায় নাই। তাই প্রশ্নের 5-এর সংখ্যার এখানে একটু চিহ্ন দিয়ে রাখো যে সেটা তুমি বুঝতে পারো। তাহলে এভাবে দ্রুত প্রশ্ন পড়বে, এবং 12টা নৈর্ব্যতিক তোমরা সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। যদি এই 12টা প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়ে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু এখানে 25 পেয়ে যাবে। এই 12টা নৈর্ব্যতিকের 12 নম্বরকে কিন্তু 25 নম্বরে কনভার্ট করা হবে। তাহলে তুমি এখানে 12টা নৈর্ব্যতিক আনসার করে 25 নম্বর পেয়ে গেলে। তাহলে এখানে যদি তোমার 2টা সৃজনশীল মানে তুমি সঠিকভাবে আনসার করে 20 পেয়ে যাও তাহলে তুমি পেয়ে যাবে 50। আর যদি তুমি 12টা নৈর্ব্যতিক এখানে সঠিকভাবে আনসার করে 12 পেয়ে যাও তাহলে তুমি পেয়ে যাবে 25। আর তোমার প্র্যাকটিক্যাল নাম্বার 25, তুমি কিন্তু প্র্যাকটিক্যালে ইনশাল্লাহ 25-এ 25 পাবে। তাহলে দেখা যাচ্ছে যে এবার এসএসসি পরীক্ষা 2021 তুমি 100-তে 100ই পাবে। কারণ হলো সৃজনশীল 2টা তোমার হয়েছে 20-এ 20 পেয়েছো, তারপরে 12টা নৈর্ব্যতিক দিতে বলেছে, তুমি 12টা নৈর্ব্যতিক সঠিকভাবে আনসার করতে পেরেছো, আর এখানে প্র্যাকটিক্যাল 25 আছে। তাহলে আমি মনে করি এবার 2021 এসএসসি পরীক্ষা তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, এই যে বিষয়গুলো, এখানে তোমরা যদি সঠিকভাবে আনসার করো তাহলে তোমার পক্ষে এখানে 100-তে 100 নম্বর পাওয়া খুবই সহজ। তুমি শুধু একটু ধীরচিত্তে প্রশ্নের উত্তরগুলো করে যাবে, তাহলে তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ফল শুধু তুমি তো এখানে অনেকে ভাবতেছ খালি A+, কীভাবে A+ পাবো? A+ পেতে 80 নাম্বার লাগে।
তাহলে এখানে তুমি পরীক্ষা দিবে 100, আমি মনে করি এখানে 100ই পাওয়া সম্ভব। হ্যাঁ, তাহলে এ প্লাস যে পাবে এতে কোনো সন্দেহ নেই, কারণ 100 নাম্বার আনসার করে 80 পাবে না। হ্যাঁ, তাহলে তুমি কি মানে তুমি সায়েন্স নিয়েছো, কি পড়াশোনা করেছো? 8টা প্রশ্ন থেকে 2টা সঠিক উত্তর করতে পারবে না, 2টা সৃজনশীল সঠিক উত্তর করতে পারবে না। তাহলে সঠিক উত্তর যদি তুমি দিতে পারো, সঠিকভাবে যদি আনসার করতে পারো, সঠিক গাণিতিক যুক্তি যদি দিতে পারো, তাহলে তুমি 20-এ 20 কেন পাবে না? কারণ তোমাকে এখানে অপশন অধিক রয়েছে। 8টা সৃজনশীল প্রশ্ন থেকে মাত্র 2টা সৃজনশীল প্রশ্ন দিতে বলা হয়েছে। তাহলে তুমি সৃজনশীল প্রশ্নটা কিন্তু এভাবে যাচাই মানে তুমি চিহ্নিত করে নিবা যে যেটা গাণিতিক যুক্তি সহকারে উত্তর দিলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই প্রশ্নটাই কিন্তু তুমি আনসার করবে। যেটার মধ্যে দেখা যায় যে বাংলা কথা দিয়ে বেশি বেশি লিখতে হয়, সেই ধরনের প্রশ্ন না দিয়ে যে প্রশ্নটার মধ্যে একটু গাণিতিক যুক্তি বেশি রয়েছে এবং তুমি সঠিক গাণিতিক যুক্তি দিতে পারবে, তুমি কিন্তু সেই প্রশ্নটাই আনসার করবে। কারণ গাণিতিকভাবে যে যুক্তি দিয়ে যে প্রশ্নের উত্তরটা, সৃজনশীল প্রশ্নের উত্তরটা করা যায়, সেখানেই কিন্তু তুমি পুরো নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি যে তোমরা এবার 2021 সালের এসএসসি পরীক্ষায় তোমরা যে তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, এখানে তোমরা সবাই 100-তে 100 নাম্বারই তুলবা, এই প্রত্যাশা রাখি।